12 ফেব্রুয়ারি ইলেকশন। 11 ফেব্রুয়ারির সন্ধ্যার থেকেই ভোট দেওয়া শুরু। মানে আমাদের উপরে দোষ দিল যে দিনের ভোট রাতে, এখন থেকে সন্ধ্যা রাত থেকেই ভোট দেওয়া শুরু। তার উপরে ভোটের যে হিসাব, 7:30 সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত মাত্র 14% ভোট, হঠাৎ বেড়েছে একেবারে 60% হয়ে গেল। 3 ঘন্টা 3.5 ঘন্টার যে ভোটটা হলো, এটা সেটা যদি 3.5 ঘন্টায় 14% হয়, তারপরে 4:30 পর্যন্ত কয় ঘন্টা থাকে? ৪ ঘন্টা ৫ ঘন্টা। তাতে 60% হয় কিভাবে? ১৪ করে ধরলেও তো একটা হিসাব পাওয়া যায়। এদের ভোট কারচুপি, জনগণের ভোট, অনেক ভোটার অনেকেই গেছে ভোট দিতে, ভোট দিতে পারে নাই। বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো দিলোটা কে? একজন ভদ্রমহিলাকে বলছে, "আপনার ভোটটা তো দেওয়া হয়ে গেছে। আপনি একটা টোকেনে আরেকজনের ভোট দিয়ে আসেন।" মানে তারে আরো ভোট কারচুপি করা শিখাচ্ছে। তো ইউনূসের এই নির্বাচন, এই নির্বাচনে কোনো ভোটারই তো ছিল না। কারণ আমরা কোনো আন্দোলনও করিনি, কিছু করিনি। শুধু মানুষকে আহ্বান করেছিলাম যে, "আপনারা এই অবৈধ নির্বাচন, আপনারা ভোট দিতে যাবেন না।" হ্যাঁ ভোট, না ভোট, প্রত্যেকটা ভোট কেন্দ্রে না ভোট জিতে গেছে, কিন্তু সেটা পাল্টে গেছে হ্যাঁ ভোটে। আর সেখানে দেখা যাচ্ছে 244% ভোট হয়েছে। মানে যা ভোটার তার থেকে অনেক বেশি ভোট। এই ভোট কোত্থেকে আসলো? সেটাই তো প্রশ্ন। কারচুপি কাকে বলে? কত প্রকার হতে পারে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইলেকশন দেখাচ্ছে মানুষকে। আ আমার এখানে একটা প্রশ্ন যে আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার, তাকে তো জবাবদিহি করতে হবে। যে এই যে 244% ভোট হয় কিভাবে? বা ভোট দিতে যেয়ে মানুষ দেখে যে তার ভোট দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা রাত থেকে যে ভোট দেওয়া শুরু হলো, কিভাবে হলো? মানুষ নাই, জন নাই। কোথাও দেখা যাচ্ছে কেউ ক্রিকেট খেলে, কেউ ৩ টা কুকুর বসে আছে। এমনকি এই যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা যারা ভোট পর্যবেক্ষণ করতে এসেছে, বিভিন্ন ভোট কেন্দ্রে যেয়ে দেখে কোনো ভোটারই নাই। সে তো ভিডিওতে এসে গেছে। কিন্তু তার রিপোর্টটা কি দিল? প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। প্রতিযোগিতা কোথায় যদি ভোটারই না থাকে? আর যদি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ আমাদের ১৪ দল, কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। আমাদেরকে যে জোর করে অংশগ্রহণ করতে দিল না, তাহলে এটা অংশগ্রহণমূলক বা প্রতিযোগিতামূলক নির্বাচন কিভাবে হয়? আর আমরা যখন ২০২৪ এ ইলেকশন করেছি, বিএনপি ইলেকশন করে নাই। সেটা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে। এবং তারা আন্দোলনের নামে সন্ত্রাস করেছে। তো সেটা প্রতিযোগিতামূলক হয়নি। আর এখন আমাদেরকে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা ১৪ দলকে বাদ দিয়ে যে ইলেকশন, সেটা অংশগ্রহণমূলক হয়ে গেল। সেখানে জনগণই নাই, ভোটারই নাই। আবার এই যে ভোটার নাই, সেখানে এত হাজার কোটি, কোটি ভোটার। এটা তো সব বুঝে। বলছে হ্যাঁ ভোট দিতে। হ্যাঁ ভোট দিতে কিভাবে? আমাদের ১৭ কোটি মানুষ। সেখানে দেখাচ্ছে ১২ কোটির উপরে ভোটার। এই কারচুপি-টুপি করেও তারা দেখালো ৪ কোটি ভোট দিয়েছে। ৪ কোটি যদি ভোট দিয়ে থাকে, তা ৮ কোটি ভোট দেয় নাই। তাহলে এই ৮ কোটি হচ্ছে না ভোট। তাহলে সমর্থন করে কিভাবে? হ্যাঁ ভোটকে? সেটাই তো আমাদের প্রশ্ন। তাহলে তো ওই তাদের জুলাই সনদও তো বাতিল হয়ে যায়। তখন ৮ কোটি মানুষ তো ওখানে ভোটই দেয়নি। আর বাকি ৪ কোটিও তারা কারচুপি করে নিয়েছে। আজকের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এখানে মানুষের কোনো মানে লেহাজ-তমিজ আদব-কায়দাটাও নাই। আমাদের বয়োবৃদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী, সাবেক মন্ত্রী, এমপি হাত করা বেঁধে তাদেরকে কারাগারে নিয়ে যায়। কারাগারে অসুস্থ পড়ে মরে থাকে। হাসপাতালে নিয়ে এসে বলে না, হাসপাতাল চিকিৎসার নামে নিয়ে এসে তখন দেখা যায় যে মারা গেছে। রমেশ বাবুর কথা একবার চিন্তা করেন। সুস্থ মানুষ। তা সে তো আমাদের প্রেসিডেন্ট মেম্বার ছিল। আমরা তো একসাথে মিটিং করেছি সবসময়। তার তো কোন রকম কোন শারীরিক তেমন অসুস্থতা ছিল। এই বয়সে যথেষ্ট সুস্থ ছিলেন। তাকে হাতে দড়ি বেঁধে নিয়ে গেল কারাগারে। কত বড় বেয়াদবি! আর যখন বাথরুমে পড়ে থাকতো তাকে হাসপাতালে নিয়ে আসলো। তার চিকিৎসা পর্যন্ত দেয়নি। সেখানে রোগীর ওষুধটা পর্যন্ত দেয়নি। কত অনিয়ম করতে পারে। মানুষকে যে কুপিয়ে, কুপিয়ে তার দোকানের মধ্যে একে মাথায় ঢিল ফেলে কুপিয়ে, কুপিয়ে হত্যা করা। এর থেকে এর থেকে জঘন্য কাজ কি হতে পারে আর? প্রতি পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু সে কথা কারো মুখে বলার সাহস নাই। কোন সংবাদপত্রে লেখার সাহস নাই। কেউ লিখলেই তো আগুন দিয়ে পুড়িয়ে দেবে। একেবারে মানে ইউনূসের যে ডিগ্রি দোস্ত, সে তার জন্য এত করল। সে একদিন কি লিখলো তার পেপারে আগুন। সাংবাদিকতার স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, কোন মানুষের কথা বলার অধিকার নাই, চিকিৎসা পাওয়ার অধিকার নাই, বিচার চাওয়ার অধিকার নাই, খাদ্য নিরাপত্তা নাই, খাবারের অধিকার নাই।
শ্রমিকরা কাজ পাচ্ছে, কাজের অধিকার নাই। কৃষকরা উৎপাদিত পণ্যের দাম পায় না। ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে না, বিনামূল্যে বই দিতে পারে না। এই তো মানুষের অবস্থা। চারিদিকে নাই, নাই, নাই। আর এখানে শুধু আপনজন হারানো। আজকে নির্বাচন কমিশনে নির্বাচন করে হ্যাঁ, বলব খুব ভালো অবাধ সুষ্ঠু। সুষ্ঠু নির্বাচনটা কোথায় হলো? আর সাবেক প্রধান নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদের যেভাবে অপমান করেছে ইনুস। হাত করা বেঁধে নিয়ে আসছে একজন কার গালে জুতো মারছে। এটা কোন ধরনের আচরণ? যারা চাকরি করে সরকারি বা একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে, তাদেরকে এইভাবে অপমান করা? চিফ জাস্টিসের হাতে সাবেক চিফ জাস্টিসের হাতে হাত করা পরানো। এর কোনো বিচার-টিচার নাই। যারা এই যে সাবেক প্রধান যে নির্বাচন কমিশনার কয়েকজনকে যে অ্যারেস্ট করলো ভোট কারচুপির, আমি বলব প্রত্যেকটা নির্বাচনের সময় ফুটেজ গুলি জোগাড় করে দেখা হোক, এবারের নির্বাচনে যত অনিয়ম, এবারের নির্বাচনে যে ভোটারবিহীন, এবারের নির্বাচনটা যে সেই আগের দিন সন্ধ্যা থেকে এরকম ঘটনা তো আগের কোনো নির্বাচনে হয় নাই। তাহলে তাদের গায়ে যদি এরকম জুতা পড়ে আর তাদের যদি হাতকড়া বেঁধে আর তাদের যদি গ্রেপ্তার করে জেলে দেওয়া হয়, প্রধান নির্বাচন কমিশনার যিনি, ভোটারবিহীন নির্বাচন, ভোট কেন্দ্রে ভোটার নাই, টেবিলে যে ভোট বেড়ে যায়, সেখানে কেউ সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেনি। অবাধে সিল মেরে বাক্স ভরা, তাতেও হয়নি। পার্সেন্টেজ সাঁই, সাঁই করে বেড়ে যাচ্ছে। এর বিচারও তো একদিন হবে। এটা কি তাদের মাথায় থাকে না? মনে থাকে না? দুর্ভাগ্যের বিষয় যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এখন তারা ক্ষমতায় চলে এসেছে। কারণ মানুষের ভাগ্যে যে আরো কত মানে যন্ত্রণা আছে, নির্যাতন, যেটা বোধহয় কল্পনা করা যায় না। বাংলাদেশ তো ইতিমধ্যেই এই এই ১৮ মাসের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। যে দেশটাকে সম্পূর্ণ প্রত্যেকটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তবে জানি না ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে আল্লাহ বাঁচিয়েছে। সেই ৭৪ কেজি বোমা পুঁতে রেখেছে আমার মিটিং এর জায়গায়, সেখান থেকেও আল্লাহ বাঁচিয়েছে। এবারও কিভাবে বেঁচে গেছি। আমি তো জানতাম না যে আমি দেশ ছেড়ে আসছি। এভাবে হোক আমাকে এখানে নিয়ে এসেছে। বেঁচে যখন গেছি, ইনশাআল্লাহ একদিন দিন আসবে। আর এসব হত্যার, নির্যাতনের বিচার একদিন আমরা করবই। এটা হবে। আর যারা এখনো ছেলে-মেয়ে যারা আছেন, বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, মন শক্ত রাখতে হবে। কেউ স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। মনটা শক্ত রাখেন। একদিন এর বিচার আমরা করব। আর আমি যখন বেঁচে আছি নিশ্চয়ই আপনাদের পাশে আছি। আপনাদের পাশে থাকবো। আমি বাংলাদেশের মানুষের জন্য সবটুকু দিয়েই আমি চেষ্টা করেছি। মানুষের জীবনে শান্তি দিয়েছিলাম, নিরাপত্তা দিয়েছিলাম। আজকে সব হারিয়েছে। কিন্তু একদিন সব ফিরে পাবো। এই বিশ্বাস আমার আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সামনে কথা বলতে পেরেছি। আপনাদের কষ্টটা দেখেছি। কারণ একই কষ্টে আমিও তো ভুগি। দেশ ছাড়া, ঘর ছাড়া, আপনজন হারা। মা-বাবা, ভাই সবই তো হারিয়েছিলাম। বাংলাদেশের মানুষকেই তো আমার পরিবার হিসেবে নিয়েছি। বাংলাদেশের মানুষকেই তো আপন করে নিয়েছি। আমি বাংলাদেশের মানুষের মাঝেই তো আমার মায়ের স্নেহ, বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ ফিরে পাওয়ার চেষ্টা করেছি। আমি পেয়েছিও। সেটি তো আমার শক্তি। আর কিছু না। কিন্তু আমি আপনাদের কষ্ট বুঝি। খালি বলব, আমার বাবার হত্যার বিচার করা যাবে না। মার হত্যার বিচার করা যাবে না। ভাইয়ের হত্যার বিচার করা যাবে না। তাদেরও দায় মুক্তি দেওয়া হয়েছিল। আমি সেই শোক বুকে নিয়েও আমি বাংলাদেশে ফিরেছি। সেই দায় মুক্তি বাতিল করে দিয়ে সেই হত্যার বিচার করছি। কাজে আজকেও যারা বাবা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, তাদেরও সেই প্রতিক্রিয়া নিতে হবে। সন্তান হারিয়েছেন। যে একদিন এই হত্যার বিচার আপনারাও করবেন, আমি আছি। আমি আর তো করবই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।